হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুভার্স ইউটিউব চ্যানেল। এডুভার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম আব্দুল্লাহ আল মামুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে গ্যাসের আচরণের বয়লের সূত্র, চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা, কেলভিন স্কেল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং তাদের থেকে কিছু যে গাণিতিক সমস্যাগুলো ছিল তাদের সলিউশন বের করেছিলাম। তোমরা যদি সেই ক্লাসগুলো গিয়ে দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে সেই ক্লাসের প্লে লিস্ট দিয়ে দেওয়া থাকবে, অথবা এবং আই বাটনে সেই ক্লাসগুলো আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে থেকে তুমি ক্লাসগুলো পেয়ে যাবে। এবং আরও বলে রাখি যে আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাস নবম এবং দশম শ্রেণীর যে ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক এবং ভৌত বিজ্ঞান যেটা ফিজিক্যাল সায়েন্স, সেটা এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, আমার এফোর্ট যদি ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি তোমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো লাইক করে দিও। এবং যদি তোমাদের পছন্দ না হয় তাহলে ডিসলাইক করো, এবং কি পছন্দ হয়নি বা কী জিনিসটা আরও ইমপ্রুভমেন্ট দরকার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাওয়া যাক, আজকের ক্লাস শুরু করি। আমাদের অ্যাভোগাড্রোর সূত্র বোঝার আগে আমাদেরকে যে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে মোল মোল বা যেটাকে আমরা বলি গ্রাম অণু, এক নাম্বার। আর বি নাম্বার হচ্ছে যে মোলার আয়তন। এই দুটো জিনিস কি? মোল কি জিনিস বা গ্রাম অণু কি জিনিস? কোনো একটা মৌলের ওজনকে যদি তুমি গ্রামে কনভার্ট করো তাহলে যত গ্রাম হবে সেই একটা অণুকে, কোনো একটা মৌলের একটা অণুকে তুমি যদি গ্রামে প্রকাশ করো তাহলে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেই গ্রামটাকে বলা হচ্ছে এক মোল। এক মোল, যেটাকে আমরা সাধারণত এন দিয়ে লিখি, কি দিয়ে লিখি? এন দিয়ে লিখি। আর মোলার আয়তন কি? এক মোল আয়তন যদি হয়, এক মোল যদি কোনো অণু থাকে তাহলে সে যতটা আয়তন দখল করবে সেই আয়তনটাকে বলা হচ্ছে কি? মোলার আয়তন। মোলার আয়তন ভি বাই এন হয়। অর্থাৎ এক মোলার আয়তন বলতে কি? ওর যা আয়তন এবং ওর যা মোল সংখ্যা তাকে দিয়ে ভাগ করলে তার কি হয়ে যায়? সেটার হচ্ছে আমরা মোলার আয়তন পেয়ে যাব। আমাদেরকে এই দুটো জিনিস জানতে হবে। আচ্ছা, এইবার অ্যাভোগাড্রোর সূত্র যে এসছিল, অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে, এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফল, অর্থাৎ 1811 খ্রিস্টাব্দে, অলমোস্ট 1811 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যাভোগাড্রো পরীক্ষালব্ধের মাধ্যমে দুটো সূত্র দিয়েছিলেন। সেই সূত্র দুটো কি? সেই সূত্র দুটো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায়, অর্থাৎ পি, একই চাপ অর্থাৎ পি এবং টি, এই দুটো স্থির একই চাপ ও উষ্ণতায় সমান সংখ্যক সকল গ্যাসে সম আয়তন অণু থাকে। যখন পি এবং টি দুটোই স্থির, পি মানে কি? পি মানে হচ্ছে চাপ এবং টি মানে উষ্ণতা। পি এবং টি যখন দুটোই স্থির তখন সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তাই না? কিরকম? ধরো আমি তো বললাম যে চাপ এবং উষ্ণতা স্থির। এই স্থির চাপ এবং উষ্ণতায় আমি যখন একটা কার্বন ডাই অক্সাইড অণু নিলাম, কার্বন ডাই অক্সাইড যার আয়তন হচ্ছে ভি, এবং এই ভি আয়তনেরই আমি আবার অক্সিজেন নিলাম, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, অণু আছে, আর এখানে অক্সিজেনের অণু আছে, এবং ভি আয়তনেরই নাইট্রোজেন অণু আছে। তাহলে এই যে যেহেতু এদের আয়তন সমান, অর্থাৎ এদের তিনটেরই ক্ষেত্রে আয়তন যেহেতু সমান, অর্থাৎ আয়তন সম আয়তন, তার জন্য এদের প্রত্যেকটা গ্যাসে, অর্থাৎ প্রত্যেকটা কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসে
অণু সংখ্যা তাদের সেম হবে, অণু সংখ্যা কি হবে, সমান হবে, অণু সংখ্যা সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি দিয়েছিলেন? দ্বিতীয় সূত্র হচ্ছে যে যদি চাপ এবং তাপমাত্রা, যদি চাপ, ও প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দুটো একই। প্রথম সূত্রটা প্রকল্প হিসেবে ছিল এবং পরে যখন প্রমাণ হয়ে যায় তখন সেটাকে সূত্রতে পরিণত করে। যদি একই চাপ এবং উষ্ণতা, অর্থাৎ চাপ এবং উষ্ণতা যদি স্থির থাকে, চাপ এবং উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে কোনো গ্যাসের যদি আয়তন বাড়িয়ে যায়, অর্থাৎ এখানে আয়তন স্থির ছিল, আয়তন যদি বেড়ে যায়, আয়তন যদি বেড়ে যায় তাহলে তার মোল সংখ্যা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এবং ওর আয়তন যদি কমে যায়, ওর আয়তন যদি কমে যায় তাহলে মোল সংখ্যা কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ ভি আর এন এই দুটো পরস্পর সমানুপাতি। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা তাহলে কি, যদি চাপ এবং উষ্ণতা যদি স্থির থাকে, চাপ এবং উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে কোনো গ্যাসের আয়তন যদি বাড়ে তাহলে তাদের মোল সংখ্যা কি হবে, বাড়বে। অবভিয়াসলি আয়তন যদি তোমার যত ছিল, এতটা আয়তন ছিল, আয়তনটা ডবল হয়ে গেল, আয়তনটা যেহেতু বেশি হয়ে গেল তাহলে ওর মধ্যে অণুর সংখ্যা কি হয়ে যাবে, বাড়বে, অর্থাৎ মোল সংখ্যা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর ওর মধ্যে আয়তন যদি কমে যায় তাহলে অণু সংখ্যা কি হবে, কমে যাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তাহলে এই সূত্রটা উঠাতে, এই সমানুপাতিটা উঠাতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু এন। এই কেটা কি, এই কেটা হচ্ছে সমানুপাতি ধ্রুবক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি ভি বাই এন, ভি বাই এন ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে কে। আচ্ছা, কোনো গ্যাসের আয়তন যখন V1, তখন ওর অণু সংখ্যা আমি ধরলাম বা মোল সংখ্যা ধরলাম N1 ইজ ইকুয়াল টু কে। ওই একই চাপে এবং একই উষ্ণতা এবং একই ভারে ওই গ্যাসেরই আয়তন যদি V2 করা হয় তাহলে অণু সংখ্যা কি হয়ে যাবে, N2। এটা ইজ ইকুয়াল টু কে এর সাথে সমান হয়ে যাবে, তাই না? তাহলে এই সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা কি পাবো, এই দুটো সমীকরণ থেকে পাবো V1 বাই N1 ইজ ইকুয়াল টু V2 বাই N2। যেমন করে চার্লসের সূত্র থেকে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, বয়েলের সূত্র থেকে যেমন একটা সমীকরণ পেয়েছিলাম, সেরকম অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা একটা সমীকরণ পেলাম। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো, এখান থেকে অনেক অঙ্ক আছে, মূল সংখ্যা বলে দেবে, আয়তন বলে দেবে, বা তাহলে প্রাথমিক আয়তনও দিয়ে দিল, অন্তিম আয়তন দিয়ে দিল, মূল সংখ্যা প্রাথমিক অন্তিম জিজ্ঞেস করবে। এই সহজ অঙ্ক, এই ফর্মুলা থেকে খুব একটা বেশি অঙ্ক আসে না। তোমাদের যেটা আসে সেটা হচ্ছে কি থেকে, সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে যে অঙ্কগুলো করিয়েছি এবং বয়েলের সূত্র থেকে যে অঙ্কগুলো করিয়েছি। তো আমার আগের ক্লাসগুলো তোমরা গিয়ে দেখো, সেখান থেকে দেখলেই বুঝে যাবে কিভাবে অঙ্ক করানো আছে। এখানে মাঝে মাঝে একটা কোশ্চিন আসে, যেটা হচ্ছে অ্যাভোগাড্রোর ফর্মুলাতে কি কি সূত্র থাকে। অ্যাভোগাড্রোর ফর্মুলাটা কি, অ্যাভোগাড্রোর ফর্মুলা হচ্ছে ভি সমানুপাতি এন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এই অ্যাভোগাড্রো সূত্রতে কি কি জিনিস দুটো স্থির থাকে, এই দুটো তোমাকে পরীক্ষাতে মাঝে মাঝে কোশ্চেন এসছে। তাহলে কি থাকে, সেটা হচ্ছে পি আর কি থাকে, টি। এই দুটো থাকে স্থির। অ্যাভোগাড্রোর সূত্রতে কি থাকে, পি এবং টি কি থাকে, স্থির থাকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গেলুসাকের সূত্র, গেলুসাকের আয়তন সূত্র। গেলুসাকের সূত্র কি বলছে, গেলুসাকের সূত্র হচ্ছে একই চাপ এবং উষ্ণতায়, অর্থাৎ এখানেও পি এবং টি এ দুটো কি হবে, স্থির হবে। চাপ এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে কোনো গ্যাসের যখন
বিক্রিয়া করে, অর্থাৎ বিক্রিয়কগুলির যে অনুপাতে যুক্ত হয় তার সরল সংখ্যার সমানুপাতে তোমার বিক্রিয়াজাত পদার্থগুলো তৈরি হয়। কিরকম? যেমন এক আয়তন হাইড্রোজেন, এবং এক আয়তন ক্লোরিন যুক্ত হয়ে সর্বদা দুই আয়তন কি করবে? দুই আয়তন HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। ঠিক আছে, এক আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন ক্লোরিন সবসময় যুক্ত হয়ে কি দুই আয়তন হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। অর্থাৎ তোমাকে যদি বলি আমি এই জায়গাতে যে হাইড্রোজেন, ক্লোরিন এবং হাইড্রোক্লোরিকের অনুপাত কত? 1:1:2 অনুপাতে। অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ যেগুলো তৈরি হয়েছে অবভিয়াসলি গ্যাসের ক্ষেত্রে তাদের আয়তন কি হবে? আয়তনগুলো হচ্ছে তোমার সমান হবে, সমানুপাত হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ এবং আর এর মান নির্ণয়। তার আগে আমরা কি পড়বো? আদর্শ গ্যাস সমীকরণ। বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? বয়েলের সূত্র থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভি ভ্যারিজাজ ভি সমানুপাতি 1/p, অর্থাৎ ভি এবং পি পরস্পর ভি 1/p এর সাথে সমানুপাতি আছে, তার মানে পি এর সাথে ব্যস্তানুপাতি আছে, মানে ভি আর পি পরস্পর ব্যস্তানুপাতি। এখানে স্থির কি ছিল? এখানে স্থির ছিল ভর এবং কি ছিল? তাপমাত্রা। ভর এবং তাপমাত্রা কি ছিল? স্থির ছিল। এখানে ভর এবং তাপমাত্রা স্থির ছিল। এটা কি ছিল? এটা হচ্ছে বয়েলের সূত্র। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি সমানুপাতি টি, অর্থাৎ ভি বাড়লে টি এর মান বাড়বে। এখানে কি ছিল? বস্তুর গ্যাসের ভর এবং চাপ, এই দুটো জিনিস কি ছিল? এই দুটো জিনিস ছিল স্থির। এবং আমরা অ্যাভোগাড্রোর ফর্মুলা থেকে কি পেলাম? অ্যাভোগাড্রোর ফর্মুলা থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ভি ভ্যারিজাজ এনটা হচ্ছে কি? মোল সংখ্যা। এখানে স্থির কি ছিল? এখানে স্থির ছিল যেটা সেটা হচ্ছে চাপ পি এবং টি স্থির ছিল, তাই না? এই তিনটে ফর্মুলা আমরা আপাতত শিখেছি। এটার নাম দিলাম আমি 2 আর এটার নাম দিলাম হচ্ছে 3। তোমাদের ক্লাস 10-এ ম্যাথের যে অনুপাত সমানুপাত চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার পড়লে তোমরা জানতে পারবে যে এই যে তিনটে ইকুয়েশন আমরা লিখেছি সমীকরণ, এই তিনটে সমীকরণের যৌগিক সমানুপাতি কি হবে? যৌগিক সমীকরণ অর্থাৎ যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী নিয়ম থেকে কি হবে? ভি ভ্যারিজাস এটি এই পাশের টি যেহেতু একটাই ভি আছে জন্য ভি বসলো, আর এই পাশের টি সবটি কি হয়ে যাবে? সবটি গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে কি পড়বে? এন টি বাই পি, এই যে এন আর টি গুণ হয়ে গেল, আর পি নিচে ছিল তো বাই হয়ে বসলো, তার মানে এন টি বাই পি। এই এন টি বাই পি এই সমানুপাতিটা তুলতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটা ধ্রুবক গুণ করতে হবে। এই ধ্রুবকটা কি হবে? এখানে এই ধ্রুবকটা হবে এন আর এই ধ্রুবকটা হবে আর এন টি বাই পি। এই আরটা কি? এই আরটা হচ্ছে একটা ধ্রুবক। এখানে আরটাকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। এটাকে আমরা কি বলি? মোলার গ্যাস ধ্রুবক।
এর ডেফিনেশন আমরা একটু পরে বলবো তোমাকে। ততক্ষণ জেনে রাখো যে এই আরটা বলা হচ্ছে মোলার ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এই আর এর যে মানটা এটা হচ্ছে সব জায়গায় কি থাকবে, সমান থাকবে। এই আরটাকে বলা হচ্ছে মোলার ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে সমীকরণটা কি হবে, এই পিটা এপারে ভাগ হয়ে আছে, এপারে আসলে গুণ হয়ে যাবে, সমান পি ভি ইকুয়াল টু এনটাকে আগে নিয়ে এলাম, আর টিটাকে আমি পরে রাখলাম। এই যে পি ভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এই পিটা কি, পিটা হচ্ছে চাপ, ভিটা কি, ভিটা হচ্ছে গ্যাসের আয়তন, এনটা হচ্ছে মোল সংখ্যা, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলা ধ্রুবক, এবং টিটা কি, টিটা হচ্ছে যে তাপমাত্রা, টেম্পারেচার। এবার এই আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলা হয়, এই আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলা হয়, এই আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক এই কারণেই বলা হয় যে আর এর মান উষ্ণতা, গ্যাসের আয়তন, গ্যাসের মোল সংখ্যা বা পরিমাণের উপর নির্ভর করে না। যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে, যে কোনো শর্তে আদর্শ গ্যাসের সমীকরণ প্রয়োগের ক্ষেত্রে আর এর মান ধ্রুবক থাকে। এই জন্য আর কে আমরা কি বলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলি। এই আর, এই যে আর পেলে এই আর এর আমরা কি করব, মান নির্ণয় করব। এই আর এর, এই যে আর পেয়েছো, এই আর এর মান নির্ণয় করব আমরা এখন। এই আর এর মান নির্ণয়ের আগে এই আর এর মাত্রা কি হবে, আমরা সমীকরণ থেকে কি জানি, আমরা সমীকরণ থেকে জানি পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে আমি যদি এখান থেকে আর বের করি তাহলে আর সমান কি হবে, আর সমান হবে পি ভি বাই এন টি। তাহলে যদি আমি আর এর মাত্রা বের করি, মান আমরা একটু পর নির্ণয় করছি, তাহলে মাত্রা কি হবে, মাত্রা হবে সেটা হচ্ছে পি এর মাত্রা, পিটা কি, পিটা হচ্ছে চাপ, তার মানে হচ্ছে চাপের মাত্রা, চাপের মাত্রা ইনটু, ইনটু হয়ে কি আছে, আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা, এগুলো ক্লাস 9-এ তোমাদের দেওয়া আছে। এনটা কি, এনটা হচ্ছে মোল সংখ্যার মাত্রা, এনটা কি, এনটা হচ্ছে মোল সংখ্যার মাত্রা, মোল সংখ্যার মাত্রা। আর টিটা কি, টিটা হচ্ছে যে উষ্ণতার মাত্রা, টিটা কিসের মাত্রা, টিটা হচ্ছে উষ্ণতার মাত্রা। যে কোনো কিছুর মাত্রা বের করতে গেলে ওর যদি তুমি সমীকরণ জানো সেখান থেকে মাত্রা বার করা যাবে। ক্লাস 9-এ এগুলো তোমরা অলরেডি পড়েছো, তাই তো। তারপরে চাপ মানে কি, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তার মানে কি বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, তাই না, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। কেন, চাপ পি ইকুয়াল টু এফ বাই এ, মানে বল বাই ক্ষেত্রফল, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। আর একটা জিনিস আমাদেরকে লাগবে, ওয়ার্ক, কার্য ইকুয়াল টু এফ ইন্টু ডি, এটা মনে রাখবে, এই দুটো ফর্মুলা। ইন্টু, ইন্টু আয়তনের মাত্রা, আর এখানে কি মোল সংখ্যা। আমার হাতের লেখা একটুখানি খারাপ হচ্ছে, কারণ আমি যেটাতে লিখছি সেটাকে বলা হয় গ্রাফিক্স ট্যাবলেট। তাহলে ওই গ্রাফিক্স ট্যাবলেটে ওই পেন দিয়ে, যে পেন, এই পেন দিয়ে লিখতে হয়। তো এই পেন দিয়ে লিখতে হচ্ছে, হাতটাও ঠিকঠাক বসে না, যেহেতু নতুন ভিডিও শুরু করেছি তোমরা জানো, তো আস্তে আস্তে লিখতে লিখতে হাত বসে যাবে। আচ্ছা, তাহলে কি এখানে বলের মাত্রা বা ক্ষেত্রফলের মাত্রা, তার মানে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্য মানে কি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যের স্কোয়ার, আর আয়তন মানে কি দৈর্ঘ্যের কিউব।
তাহলে শুধু এখান থেকে যেহেতু দৈর্ঘ্য ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কয়ার এবং আয়তন দৈর্ঘ্য কিউব, তাহলে এখানে দুটো দৈর্ঘ্য এখানে তিনটে দৈর্ঘ্য, তাহলে এখানকার দুটো দৈর্ঘ্য এখানে দুটোর সাথে কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে? শুধু দৈর্ঘ্যের মাত্রা। তার মানে কি হবে? বলের মাত্রা ইনটু দৈর্ঘ্যের মাত্রা। কেমন করে কাটলো? সেটা হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, এবং আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে যে দৈর্ঘ্য কিউব। তাহলে নিচে স্কয়ার আর উপরে কিউব কেটে গিয়ে শুধু একটা দৈর্ঘ্য পড়ে থাকলো। আর নিচে কি হবে? নিচে হবে মোল সংখ্যা মোল সংখ্যার মাত্রা ইনটু উষ্ণতার মাত্রা। মোল সংখ্যার মাত্রা ইনটু উষ্ণতার মাত্রা। তাহলে বল ইনটু দৈর্ঘ্য, এই যে বল ইনটু ডি মানে রেজিস্ট্যান্স অর্থাৎ দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে কি বলা হয়? বল ইনটু দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে যে কার্য। বল ইনটু দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে কার্য। তার মানে কিসের মাত্রা? কার্যের মাত্রা। কার্যের মাত্রা বাই মোল সংখ্যার মাত্রা ইনটু উষ্ণতার মাত্রা, তাই না? তাহলে কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা হচ্ছে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, তাই না? কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা হবে তোমার ml স্কয়ার ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা কিসের মাত্রা? এটা হচ্ছে কার্যের মাত্রা, তাই তো। মোল সংখ্যার মাত্রা কি হবে? মোল সংখ্যার মাত্রা হবে মোল, আর উষ্ণতার মাত্রা কি হবে? উষ্ণতার মাত্রাটাকে আমরা ধরলাম থিটা। উষ্ণতার মাত্রাকে কি ধরলাম? থিটা। তার মানে এর টোটাল মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স, মোল টু দি পাওয়ার -1, এটাকে মোল ইনভার্স বলে, ইনটু থিটা টু দি পাওয়ার -1 বা সেটাকে থিটা ইনভার্স বলে। এটা হচ্ছে কিসের মাত্রা? এটা হচ্ছে আর এর মাত্রা। আরটা কি? আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুব। এটা হচ্ছে কিসের মাত্রা? এটা হচ্ছে আর এর মাত্রা। তো আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম আর ইজ ইকুয়াল টু পি ভি বাই এন টি। উপরে যেটা লেখা ছিল এটা আমি আবার লিখলাম। আচ্ছা, এবার এর মাত্রা তো অলরেডি বের হয়ে গেল। এবার একক কি হবে? এর একক বার করতে হবে, তাই না? তাহলে এর একক বার করতে গেলে তোমার সিজিএস একক, এসআই একক। তাহলে সিজিএস এককে কার্যের মাত্রা কি হবে? কার্যের একক কি হবে? সিজিএস এককে কার্যের একক কি হবে? এখানে যেহেতু কার্যের, আচ্ছা এখানে মাত্রাও বের করা যায়, এখানে আমরা মাত্রা লিখেছি, এখানে একক বের করলে এককে বেরোবে। তার মানে কি? কার্যের মাত্রা, সিজিএস এ কার্যের মাত্রা কি হয়? সিজিএস এ কার্যের মাত্রা হয় আর্গ। সিজিএস এ কার্যের মাত্রা কি হয়? আর্গ। আর এর মাত্রার একক তো সেমই থাকবে, মোল ইনভার্স থিটা ইনভার্স, মোল ইনভার্স থিটা ইনভার্স। কোনো বইয়ে ওটাকে তোমার কে ধরেছে, অর্থাৎ কেলভিন স্কেলের জন্য কে ধরেছে টেম্পারেচারটাকে। আমি এখানে থিটা ধরলাম। তোমার যদি এখানে মনে হয় যে তোমাদের বইয়ে কে লেখা আছে, তাহলে এই থিটাটাকে কে ইনভার্স করে দিতে পারো। এটা কিসের একক? এটা হচ্ছে আর এর একক। আর এসআইতে কি হবে? আর এর একক এসআইতে হচ্ছে কি হবে? আর্গ এবং এসআইতে কার্যের মাত্রা কি হচ্ছে? জুল। জুল মোল ইনভার্স, আর এইদিকে কি হবে? থিটা ইনভার্স। আর একটা একক আছে যেটা হচ্ছে লিটার এটিএম এ থাকে, লিটার এটিএম। ঠিক আছে, লিটার এটিএম বলতে যেহেতু এখানে পিভি নেওয়া হয়েছিল, এই পিটাকে যদি তুমি এটিএম এ নাও আর ভিটাকে যদি তুমি লিটারে নাও,
তাহলে আর একটা একক আসবে, সেটা হচ্ছে কি লিটার এটিএম ইন্টু মোল ইনভার্স থিটা ইনভার্স। তাহলে তিনটে পেয়ে গেলে। কারণ চাপের একক, এই যে চাপের একক যেটা, আয়তনের একক যেটা, সেটা হচ্ছে আর একটা করে একক আছে, সেটা হচ্ছে এটিএম এবং লিটার। এবার এই যে সমীকরণটা তুমি পেয়েছো, আর ইজ ইকুয়াল টু পি ভি বাই এন টি, এই সমীকরণে তুমি যে স্ট্যান্ডার্ড তাপমাত্রা নাও, তাহলে এখানে যদি পি এর মান বসাও, চাপের মান বসাও, হ্যাঁ, ভি এর মান কত হচ্ছে সেটা যদি তুমি বসাও, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মান বেরোবে। এখানে যদি ভ্যালু বসিয়ে তোমার সিজিএসে, আমি আর ওটুকু করালাম না, যে কোনো বইয়ে দেখবে, সে সমস্ত বইয়ে কিন্তু ওটুকু দেওয়া আছে। পি এর মান বসিয়ে, ভি এর মান বসিয়ে এবং এন এর মান বসিয়ে এবং টি এর মান বসিয়ে সিজিএস এককে বসাবে, এসআই এককে বসাবে, আর লিটার এটিএম এককে বসাবে, তাহলে প্রত্যেকটার ভ্যালু পেয়ে যাবে। তো এখানে যেটা ভ্যালু বেরোবে, সেই ভ্যালুটা হচ্ছে কি, সেই ভ্যালুটা হচ্ছে যে কত, দেখো 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স থিটা ইনভার্স, এটা হচ্ছে 8। এই যখন তুমি এসআই তে নাও, তাহলে এসআই তে আর এর মান হবে 8.314 ইন্টু 10, এটাই হবে 10⁻7 হবে না, এই কারণেই যে আর আর এর মধ্যে সম্পর্ক, মানে 1 জুল সমান 10⁻7 আর্গ। তার মানে এত কি হবে, এত জুল মোল ইনভার্স থিটা ইনভার্স। বললাম কোনো কোনো বই কে ইনভার্স লেখা থাকবে, কে মানে হচ্ছে টেম্পারেচার, আমি থিটা নিয়েছি। এবং লিটার এটিএম এ যদি তুমি বার করো, তাহলে কে এর মান বেরোবে 0.0821821 লিটার এটিএম মোল ইনভার্স থিটা ইনভার্স। বুঝতে পেরেছ? এখান থেকে কিছু কিছু অঙ্ক আছে, যে এই জায়গাগুলোতে তোমার পি এর ভ্যালু বলে দিবে, ভি এর ভ্যালু বলে দিবে, টি এর ভ্যালু বের করতে বলবে, বা পি ভি টি এর ভ্যালু বলে দিবে, এন এর ভ্যালু বের করতে বলবে। সেই জায়গাতে আর এর মান তোমাকে কোনটা চুজ করবে, সেটা খুব তোমাকে ভাবনা চিন্তা করে চুজ করতে হবে। কারণ পি এর মান, ভি এর মান আর টি এর মান যা দেওয়া আছে, তার উপর বেসিস করে তোমাকে হচ্ছে আর এর মানটা চুজ করতে হবে। এই যে রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, সেগুলোতে অনেক অঙ্ক এই ফর্মুলা দিয়ে এসছে। পিভি ইকুয়াল টু এনআরটি, এই পিভি ইকুয়াল টু এনআরটি, এটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এবার আমাদের যেটা শুরু হবে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি পেলাম? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পেলাম পিভি ইকুয়াল টু এনআরটি। এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, তিনটে সূত্রর কম্বিনেশনে অর্থাৎ সংযোগে তৈরি। একটা হচ্ছে বয়েলের সূত্র, ভি ভ্যারিজাস 1/p, আর একটা ভি ভ্যারিজাস টি, আর একটা হচ্ছে ভি ভ্যারিজাস এন। অর্থাৎ একটা বয়েলের সূত্র, একটা চার্লসের সূত্র, আর একটা কি ছিল, আর একটা ছিল অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখানে পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন, এনটা হচ্ছে মোল সংখ্যা, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার ধ্রুবক, এবং টিটা হচ্ছে উষ্ণতা।
তাহলে যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ স্টুডেন্ট কারা? আদর্শ স্টুডেন্ট হচ্ছে যারা স্যারের সব কথা শুনবে, স্যারের দেওয়া সব ফর্মুলা মেনে চলবে, বদমাস্তি করতে হয় না, পড়াশোনা করতে হয়, এ সমস্ত যারা মেনে চলবে তাদের যেমন আদর্শ গ্যাস বলা হয়, সেরকম আদর্শ স্টুডেন্ট বলা হয়, সেরকম আদর্শ গ্যাস কাদেরকে বলা হয়? যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে বলা হচ্ছে কি? তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। আর যারা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, যারা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো সেটা হচ্ছে বাস্তব গ্যাস। আসলে প্রকৃতিতে যে সমস্ত গ্যাস আছে, প্রকৃতিতে যে সমস্ত গ্যাসগুলো আছে, সেই সমস্ত গ্যাসগুলো সবাই কিন্তু কেউই কিন্তু পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না। অর্থাৎ তারা কি? তারা হচ্ছে বাস্তব গ্যাস। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের বাস্তবে যে সমস্ত গ্যাসগুলো দেখতে পাই, সেই গ্যাসগুলো তো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, তাই না? তার মানে আমাদের এই এনআরটি পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কিছু ভুলভ্রান্তি হয়েছে। কেন তারা বাস্তব গ্যাস হচ্ছে, অর্থাৎ তারা আইডি বা আদর্শ গ্যাস থেকে কেন বিচ্যুত হয়ে গেছে? সেটার কারণ আছে, সেটার কারণ হচ্ছে দুটো। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে দুটো। এক নম্বর কারণ হচ্ছে আয়তনজনিত ত্রুটি। এক নম্বর হচ্ছে আয়তনজনিত ত্রুটি। আমরা তোমাকে শুরুতেই বলেছিলাম, এই যে গ্যাসের আচরণ শুরু হয়েছিল, সেই ক্লাসের শুরুতেই আমরা বলেছিলাম যে গ্যাসের আয়তন সাধারণত কোনটা হয়? ধরো একটা পাত্রে গ্যাস রাখা আছে, তাহলে এই পাত্রে যে গ্যাস রাখা আছে, তাহলে এই পাত্রের যে আয়তন, সে আয়তনটাই তো গ্যাসের আয়তন ধরে নিয়েছিলাম আমরা, তাই না? ক্লাসের শুরুতেই বলেছিলাম। কিন্তু আমরা সেখানে ভুল ধরেছি, কারণ যে এই যে পাত্রে গ্যাসটা আছে, এই গ্যাসের আয়তনটাই তোমার পাত্রের আয়তনের সমান হবে না। কারণ যে এই যে গ্যাসের যে একটা নিজস্ব আয়তন আছে, সবটি গ্যাসগুলোকে যদি এক জায়গা থেকে অল্প করে রাখা হয়, তাহলে অল্প হলেও তাদের তো নিজস্ব আয়তন আছে। সেই আয়তনটুকু এবং পাত্রের আয়তনটুকু যেটুকু নিয়েছি, তার মানে পাত্রের আয়তন যেটুকু নিয়েছি সেটুকুর মধ্যে গ্যাসের আয়তনও আছে। তার মানে গ্যাসের আয়তনটা পাত্রের আয়তনের থেকে যদি বাদ দাও, তাহলে অ্যাকচুয়ালি তুমি পাত্রের আয়তন পাবা, তাই না? তাহলে আমরা সেই জায়গাতে ভুল ধরেছি। ব্যাপারটা হচ্ছে যে গ্যাসের পাত্রের আয়তন যতটুকু আছে আর গ্যাসের আয়তন সেটা আমরা সমান ধরেছি, অর্থাৎ পাত্রের আয়তনটাকে আমরা গ্যাসের আয়তন ধরেছি। কিন্তু পাত্রের আয়তন, গ্যাসের আয়তন তো একটা নগণ্য আয়তন হলেও তো একটা আয়তন আছে, তাই না? তাহলে ওই আয়তনটুকু যেটুকু আছে, আমরা নগণ্য আছে যেটুকু আমরা ধরিনি, সেই আয়তনটুকু থেকে পাত্রের আয়তনটুকু যদি বাদ দেওয়া যায়, তাহলে অ্যাকচুয়াল আয়তন পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে আয়তন ধরেছি তার থেকে পাত্রের আয়তন কি হবে? কম হবে, তাই না? আমরা বেশি ধরে নিয়েছি, ওই জন্য এই ফর্মুলাতে ত্রুটি এসছে। আর ২ নাম্বার ত্রুটি কিসের জন্য এসছে? ২ নাম্বার ত্রুটি আমরা যে কারণে এসছে সেটা হচ্ছে অণুগুলোর মধ্যে আকর্ষণজনিত ত্রুটি। আকর্ষণজনিত ত্রুটি। আমরা কি বলেছিলাম? গ্যাসের চাপ কি? গ্যাসের চাপ হচ্ছে যে পাত্রে একটা গ্যাসের অণু যতটা জোরে যে পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে, তাহলে এই যে চারদিকে ছিটকে পড়বে, এখানে যতটা চাপ প্রয়োগ করছে সেই চাপটাকে পি নিয়েছিলাম। এই ক্লাসের শুরুতেই আমরা বলেছি, ঠিক আছে? তাহলে এই ক্লাসের শুরুতে আমরা যখন বলেছিলাম যে আর কি বলেছিলাম, যে গ্যাসের অণুগুলির মধ্যে নিজস্ব কি? গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে আকর্ষণ বল নেই। গ্যাসের অণুগুলির মধ্যে নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, তাই তো? কিন্তু বাস্তবে এই যে গ্যাসের অণুগুলো আছে, এই গ্যাসের অণুগুলোর মধ্যে কি আছে? আকর্ষণ বিকর্ষণ বল বর্তমান আছে। এই যে আয়তন আছে আমরা বললাম,
তাহলে এই যে আমরা যে এই যে চাপ আছে বললাম, আকর্ষণ আছে বললাম, তাহলে এই গ্যাসগুলো যে একে অপরের সাথে যে দেওয়ালের গায়ে গিয়ে ধাক্কা মারছে, তাহলে কি হচ্ছে, দেওয়ালের গায়ে যেহেতু ধাক্কা মারছে তাহলে ওকে আকর্ষণ করছে। হয়তো এইখানে এসে কেউ একজন ধাক্কা মারছে কোনো একটা অণু, এবং চারপাশ থেকে ওকে হয়তো আকর্ষণ করছে, অর্থাৎ নিজের দিকে টানছে। তাহলে কি হবে, তাহলে চাপটা যেটা পড়বে সেটা কি হবে, আস্তে পড়বে। আমি ধরো তোমাকে এইভাবে মারছি, তাই তো, এবং এই দিক থেকে আমাকে যদি কেউ টানে, অর্থাৎ আমার যদি আকর্ষণ করে আমার হাতকে উল্টো দিক থেকে কেউ, তাহলে আমি তোমাকে যতটা জোরে মারতে পারতাম, আকর্ষণটা না থাকলে, আকর্ষণটা থাকা অবস্থায় আমি কি তত জোরে মারতে পারবো? পারবো না। অর্থাৎ আমাদের চাপটা, আকর্ষণটা থাকার জন্য আমাদের চাপটা কি হবে, চাপটা হচ্ছে বেশি হবে। আমরা কি নিয়ে নিয়েছি, আমরা নিয়ে নিয়েছি যে চাপটা বেশি নিয়ে নিয়েছি, অর্থাৎ যেটুকু চাপ কমছে সেই চাপটুকুকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলেই দেখবে যে এই সমীকরণটা দেখতে পাচ্ছ, যখন উপর ক্লাসে উঠবে, হ্যাঁ, তখন এই সমীকরণের এই যে চাপের এবং আয়তনের যে ত্রুটি এসছিল, এখানে চাপ এবং আয়তনের ত্রুটিটা ঠিক করে দিয়ে ইজ ইকুয়াল টু এনআরটি করবে। তখন ত্রুটিটা যখন দূর করে যাবে, তখন ওই সমীকরণটা, সেটা সমস্ত গ্যাস মেনে চলবে। সেই সমীকরণটা আমি এখানে লিখছি না, কারণ সেটা তোমাদের সিলেবাসের বাইরে। ঠিক আছে, এবার গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্ব, গ্যাসের অণুগুলি যে গতিতত্ত্ব, যে গতি নিয়ে যে পাত্রের মধ্যে এদিক ওদিক চলাফেরা করছে, সেই তত্ত্বটা আমরা কি নিয়েছি, ধরেছি। গ্যাসের গতীয় তত্ত্ব 1 নাম্বার কি বলছে, প্রতিটি গ্যাসই অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে গ্যাসের অণু বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা গ্যাস অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। সেই ক্ষুদ্র কণাগুলোকে বলা হচ্ছে যে গ্যাসের অণু। এটা আমরা ধরে নিয়েছি। এই অণুগুলোকে গোলাকার নেওয়া হয়েছে, কারণ যে এগুলো এতটাই ছোট যে আমরা খালি চোখে দেখতে পাই না। অর্থাৎ আমরা চারকোনা, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম এদের মতো ধরতে পারবো না, কারণ কোনো জিনিস যদি ছোট হয়ে যায় তাহলে তার কর্নারগুলো দেখতে পাবো না। আর কর্নার আমরা যদি দেখতে না পাই, আলটিমেটলি সেটা কিসে পরিণত হলো, সেটা পরিণত হলো গলীয়তে। অর্থাৎ গ্যাসের অণুগুলি ক্ষুদ্র গলীয় এবং অসংখ্য অতি ক্ষুদ্র গলীয়, এবং এগুলোকে বলা হচ্ছে অণু। একই গ্যাসের সব অণু গঠন একই হয় এবং বিভিন্ন গ্যাসের অণুর গঠন বিভিন্ন হয়। অর্থাৎ 2 নম্বর কি বলছে, সকল গ্যাসের অণু সব গ্যাসের অণু একই হবে এবং বিভিন্ন গ্যাসের অণুগুলির মধ্যে বিভিন্ন রকম হবে। অর্থাৎ তুমি যে কোনো জায়গার, পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে নাও, প্রত্যেকটা অক্সিজেন গ্যাসের অণুগুলির কি হবে, দেখতে একই মতো হবে। ঠিক আছে, অর্থাৎ গঠন একই হবে, এবং প্রত্যেকটা হাইড্রোজেন গ্যাসের অণুগুলির গঠন একই হতে হবে। যতটা গ্যাস আছে তাদের অণুগুলির আয়তন একই হবে। একই গ্যাসের অণুর গঠন একই হবে, আলাদা গ্যাসের অণুর গঠন আলাদা হবে। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার বলছে যে অণুগুলি কঠিন, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। অণুগুলো খুব কঠিন, অর্থাৎ ছোট ছোট হলে তো কঠিন হয়ে যাবে, গোলাকার আমি যেটা একটু আগে বললাম, এবং পূর্ণ স্থিতিস্থাপক কথার অর্থ হচ্ছে এলাস্টিসিটি। অর্থাৎ একটা এলাস্টিককে টানলে যেমন বড় হয়ে যায়, ছাড়লে ছোট হয়ে যায়, এরকম ওরা একে অপরের সাথে ধাক্কা মারে, একে অপরের সাথে দেওয়ালের গায়ে ধাক্কা মারে, একে অপরের সাথে ধাক্কা মারে, ধাক্কা মেরে আবার ছিটকে গেল, ও আবার কারোর সাথে ধাক্কা মারলো, ও আবার ছিটকে গেল, এরকম করে র্যান্ডম একটা মোশন থাকে। 4 নাম্বার কি বলছে, গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল এবং অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে সর্বদা ধাক্কা খায়। এর ফলে গ্যাসের দেওয়ালে একটা চাপের সৃষ্টি হয়। এই ধাক্কা বা সংঘর্ষগুলো পূর্ণ স্থিতিস্থাপক, ফলে গতিশক্তি একই থাকে। তাহলে এইগুলো কি করে, দেওয়ালের গায়ে কন্টিনিউয়াসলি ধাক্কা মারতে থাকে। ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েছিলাম, তাই না? এবার 5 নাম্বার কি,
গ্যাসের অণুগুলির নিজস্ব আয়তন এতটাই ছোট যে অণুগুলির মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় উপেক্ষা করা হয়। এই জন্য গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তনকে বোঝায়, যেটা একটু আগে বললাম, যেটা আমরা ভুল ধরে নিয়েছিলাম যে গ্যাসের আয়তনটা পাত্রের আয়তনের সমান ধরে নেওয়া হয়। এতটাই ছোট যে গ্যাসগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না, এই জন্য এদের আয়তনকে নগণ্য ধরে নেওয়া হয়েছিল। গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, যেটা আমরা ভুল ধরে নিয়েছিলাম। ধরে নেওয়ার ফলেই তো আদর্শ গ্যাসের সমীকরণটা এসেছিল। এটা ভুল, এটা কারেকশন করতে হবে হায়ার ক্লাসে গিয়ে। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি এবং পরম উষ্ণতার সাথে সমানুপাতি, অর্থাৎ গড় গতিশক্তি পরম উষ্ণতার সাথে সমানুপাতি, অর্থাৎ ওদের যে গতিশক্তিটা উষ্ণতার সাথে সমানুপাতি, অর্থাৎ ওদের যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে ওদের গতিশক্তি বেড়ে যাবে, অর্থাৎ তাড়াতাড়ি মুভ করতে শুরু করবে। যখন ওদের উষ্ণতা বেড়ে যাবে তখন তাদের কি হবে, শুরু করবে। মাঝে মাঝে একটা কোশ্চিন আসে যে গ্যাসের অণুগুলির বেগ পরম উষ্ণতার সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তাহলে যদি গ্যাসের অণুগুলির উষ্ণতা বেড়ে যায় তাহলে কি হবে, উষ্ণতা বেড়ে গেলে তাদের গতিশক্তি কি হয়ে যাবে, বেড়ে যাবে, অর্থাৎ গতিশক্তি সমানুপাতি উষ্ণতা, গতিশক্তি সমানুপাতি উষ্ণতা, তাই না? এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে গ্যাসের অণুগুলি যে গতিশীল তার যুক্তি কি। গ্যাসের অণুগুলির গতিশীলতার যুক্তি, গ্যাসের অণুগুলির গতিশীলতার যুক্তি, গ্যাসের অণুগুলো যে গতিশীল তার ওপর যুক্তি কি, তার ওপর যুক্তি কি, তার ওপর যুক্তি হচ্ছে যে চাপ। যে গ্যাসের অণুগুলি, এক নম্বর হচ্ছে গ্যাসের অণুগুলি ক্রমাগত দেওয়ালের গায়ে ধাক্কা মারতে থাকে, তাই না? এটা একটা প্রমাণ। আর দ্বিতীয় প্রমাণ কি, দ্বিতীয় প্রমাণ হচ্ছে একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন কি জিনিস? ব্যাপন হচ্ছে যে ধরো একটা ঘরের কোণাতে আগরবাতি জ্বলছে, তাই তো? তাহলে ওই ঘরের কোণাতে আগরবাতির সেন্টটা কি হবে, ঘরের অন্য কোণাতেও পাওয়া যাবে। কিভাবে আসে? সেটা হচ্ছে গ্যাসের অণুগুলি এক জায়গা থেকে যে অন্য জায়গাতে বিচরণ করছে, হয়তো সেন্টের অণুটা এক জায়গা থেকে যে অন্য জায়গাতে বিচরণ করছে, এই বিচরণের ফলে ঘরের এক কোণা থেকে অন্য কোণাতে চলে যায়। ব্যাপনের সংকেত কি? ব্যাপনের সংকেত হচ্ছে যখন কোনো গ্যাসের অণুগুলি বেশি ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্ব অঞ্চলের দিকে যখন প্রবাহিত হবে, অর্থাৎ যেতে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে ব্যাপন। অর্থাৎ ঘরের ওই কোণে আগরবাতি জ্বলছে, তাহলে আগরবাতির ওখানে ঘনত্ব বেশি, এবং এইদিকে ঘরের উল্টো দিকের কোণে আগরবাতির যে জ্বলছে সেটার ঘনত্ব কম, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে কি হচ্ছে, ওই যে সেন্টটা সেটা ছড়িয়ে আসছে, এটাকেই বলা হচ্ছে ব্যাপন। মাঝে মাঝে পরীক্ষাতে কোশ্চেন আসে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কি। তাহলে চাপের আয়তনের উপর চাপের প্রভাব কি, বয়লের সূত্র, আয়তন বাড়লে চাপ কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, তাই তো? আর বেগের ওপর চাপের প্রভাব কি, বেগের ওপর চাপের প্রভাব হচ্ছে যে যদি চাপ বাড়ানো হয়, তাহলে তার কি হবে, গতিশক্তি বাড়বে, গতিশক্তি যখন বাড়বে তার মানে দেওয়ালের উপর ধাক্কা বেশি মারবে। কোনো একটা গ্যাসের নেওয়া আছে, ওই গ্যাসে যদি তুমি চাপ বাড়িয়ে দাও তাহলে কি হবে, চাপ বাড়িয়ে দিলে কি হবে, গতিশক্তি বেড়ে যাবে, গতিশক্তি বেড়ে গেলে কি হবে, গতিশক্তি বেড়ে গেলে ওদের দেওয়ালের গায়ে বেশি ধাক্কা মারবে, ফলে কি হবে, চাপ বাড়বে, ফলে বেগও বাড়বে। বুঝা গেছে? আচ্ছা, আজকে আমাদের এই ক্লাসের সেশন দূর অবধি শেষ। আজকে আমি যা পড়ালাম এই পড়ার ওপর এই যে পরের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মাস্টার ক্লাস অফ বিহেভিয়ার অফ গ্যাসের ওপর আমার নেক্সট যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মাস্টার ক্লাস। সেই ক্লাসটাতে আমরা কি আলোচনা করব, সেই ক্লাসটাতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের আচরণের বিগত বছরের যে কোশ্চেনের অ্যান্সারগুলো আছে এবং কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার, এবং তুমি যে
কোশ্চেন ব্যাংক আছে, প্রশ্নবিচিত্রা বলছো, সেই প্রশ্নবিচিত্রাতে এই কিছু কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব। অর্থাৎ গোটা ক্লাসের যে গ্যাসের আচরণের একটা রিভিশন ক্লাস হবে। তোমাদেরকে আমি বলবো যে পরের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরের ক্লাসটা অবশ্যই তোমরা দেখো। যাই হোক, ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।